বাংলাদেশে ছিনতাই, চুরি, মাদক ব্যবসা কিংবা রাজনৈতিক প্রয়োজনে অনেক ভয়াবহ অপকর্মে শিশুদের জড়ানো হয় তা আমরা জানতাম। কিন্তু এসব শিশুরা সকলেই ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, তাই একেই নিয়তি ভেবে তাদের নিরাপদ রাখবার দায় এড়িয়ে যাচ্ছিলাম আমরা। কিন্তু এবছরের শুরুতেই উত্তরায় সচ্ছল পরিবারের আদরের ছেলে স্কুল পড়ুয়া আদনান তারই সমবয়সীদের হাতে বর্বর নিষ্ঠুরতায় প্রাণ দিলে বেরিয়ে আসে ওই এলাকার কিশোরদের পাল্টাপাল্টি গ্যাংয়ের খবর। 2 বছর ধরে এদের আপত্তিকর দেওয়াল গাড়ির রেস, মেয়েদের উত্ত্যক্ত করা কিংবা নিজেদের মধ্যকার মারামারি দেখেও পাড়ার লোকজন চোখ বন্ধ করেছিলেন। আদনানের খুনের কারণ খুঁজতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদকর্মীরা এর সঙ্গে ভয়ঙ্কর গ্যাং কালচারের সম্পর্ক বের করে আনেন। ঢাকার রাস্তার বিভিন্ন দেওয়ালে আনাড়ি হাতের লেখায় রং বেরঙের কালিতে গ্যাং 0009, রিস্ক জোন, ডিস্কো বয়েজ, হ্যালো গ্যাং প্রভৃতি লেখা তখন অর্থপূর্ণ হয়ে উঠতে শুরু করে আমাদের কাছে। খবর বেরোতে থাকে শুধু উত্তরা নয়, এমন গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রাজধানীতেই, যাদের প্রায় সবাই উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বেশিরভাগেরই বয়স 20-এর নিচে। এরই মধ্যে ঢাকার তেজকুনি পাড়ায় এবং বরিশালেও সমবয়সীদের হাতে কিশোর খুনের ঘটনা ঘটেছে। এমন সব ভয়ঙ্কর অপরাধী চক্রের প্রকাশ্য সোচ্চার উপস্থিতি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনোই তৎপরতা এতদিন কেন চোখে পড়েনি, এমন প্রশ্ন যেমন উঠেছে তেমনি আলাপ হচ্ছে এই অল্প বয়সী ছেলেগুলো কার সাথে মিশছে, কতটা নৃশংসতায় জড়াচ্ছে সে বিষয়ে তাদের বাবা মা, পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনোই ধারণা না থাকার বিষয়টিও। পুলিশ দিয়ে কি ঠেকানো যাবে এই অধঃপতন? এসব নিয়ে আলাপ করতে রাজখান স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কামরুজ্জামান মজুমদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম শাখার যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। আমাদের সঙ্গে আলোচনার একটু বাদেই যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমানও। ডক্টর কামরুজ্জামান মজুমদার এবং কৃষ্ণপদ রায়, স্বাগত আপনাদের দুজনকে। আমি ডাক্তার কামরুজ্জামান মজুমদার আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আপনার কি মনে হয় যে এই যে ভয়াবহ ব্যাপারটা, মানে যে বাবা মা টেরও পাচ্ছে না আসলে ভয়ঙ্কর খুনি বাড়িতে রয়েছে এবং খুব বাচ্চা ছেলে, তারা যে কোনো অপরাধে জড়িয়ে পড়ছে, বাবা মা জানতে পারছে না, এটা কি আসলে বাবা মা নজর রেখে পারবে নাকি পুলিশকে নজরদারি বাড়াতে হবে? এটা শুধু বাবা মা বা পুলিশের ব্যাপার না, আমাদের সবাইকে নজরদারি করার ব্যাপার আছে। ঠিক নজরদারি বলবো না, আমি বলবো সচেতন হওয়ার ব্যাপার আছে। এই যে আপনি যেটা বলেন যে ভয়ঙ্কর খুনি বাড়িতে আছে, এটার সাথে আমি একটু ডিসএগ্রি করি। এখানে বেশ কয়েকটা কনসেপ্ট আছে। প্রথম জায়গাটা হচ্ছে যারা এরকম অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে তাদের একটা অংশকে আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল এক ধরনের প্রবলেম আছে, বাচ্চাদের হয় কন্ডাক্ট ডিসঅর্ডার। এদের সেন্স অফ মোরালিটি বা জাজমেন্ট বা অন্যদের প্রতি কেয়ার করার জায়গাটা দুর্বল থাকে, সেটা একটা পার্ট আছে। আরেকটা পার্ট আছে যারা অপরাধ প্রবণ, জুভেনাইল ডেলিনকুয়েন্ট যেরকম আমরা বলি। কন্ডাক্টের অনেকে অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে যায়, আবার এমনিতে অপরাধ প্রবণতাও কারোর মধ্যে, যেমন দেখা যায় যে কালচারে ওরা বড় হচ্ছে সেই কালচারে যে অপরাধ প্রবণতা থাকে সেটা থেকে বাচ্চারা তো মূলত মডেলিং করে, শেখে, ওখান থেকে অপরাধ প্রবণতা গ্রো করতে পারে। কেউ জন্মায় না মানে অপরাধ প্রবণ হয়ে বা সহানুভূতি কম নিয়ে, মানে কন্ডাক্ট প্রবলেম তার মানে কেউ নিয়ে জন্মায় না। কন্ডাক্ট প্রবলেমগুলো কিছু জিনিস থাকে যেটা কিনা জেনেটিক্যাল কিছু ফ্যাক্টরের কথা বলা হয় যে ওটার রোল আছে, বা হরমোনাল ইমব্যালেন্সের রোল আছে, অনেকগুলো ফ্যাক্টরের কথা বলা হয়, লার্নিংও আছে ওখানে। আরো একটা পার্ট আছে যেখানে আমরা বলি যে এই যে যারা গ্যাংয়ের মধ্যে আছে তাদের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে যারা আমরা আমাদের ভাষায় বলি যে অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট। একটা শিশু যে জন্ম থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে, এর একটা খুবই ক্রিটিক্যাল মোমেন্ট হচ্ছে অ্যাডোলেসেন্ট, যেখানে বয়সন্ধিকাল, শিশু থেকে বয়স্ক মানুষ এর মাঝের পর্যায়টা, এই পর্যায়টা খুবই ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল। কৈশোর এবং বয়স্কের মধ্যবর্তী পর্যায়টা কৈশোর থেকে শুরু হয় বেসিক্যালি। এই পর্যায়ে যেটা হয়, ওরা ঠিক বোঝে না যে ও কি চায় বা ওর দায়িত্বটা কি। আমরা ওদেরকে বলি তুমি বড় হয়ে গেছো বা তুমি এত ছোট, বড়দের মধ্যে কথা বলছো কেন, এক ধরনের কনফিউশনে থাকে। তখন ওই সময় সংশয় দ্বিধার কথাটা তো আমরাও আসলে সবাই মনে করতে পারি, আমরাও তো এটা পার হয়ে এসেছি অবভিয়াসলি মনে করতে পারি। তখন যেটা হয়, যদিও অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টটা না পায়, তখন দেখা যায় যে ওর মতো করে ভাবা শুরু করে, মতো চিন্তা ভাবনা শুরু করে। যেমন এই গ্রুপগুলো যখন কনফিউজ থাকে, স্পেশালি যারা কিনা একটু আর্লি ম্যাচিওরার, তারা দেখা যায় যে ওদের বয়সের ওদের ক্লাসমেটরা কিন্তু ওর লেভেলে ম্যাচিওর না, ওদের এক ক্লাস বড় যারা বা 2 ক্লাস বড় তারা ওর লেভেলে ম্যাচিওর, ওরা সেক্সুয়াল বিষয় নিয়ে ভাবছে, অন্য বিষয় নিয়ে ভাবছে। যখন হয় কি এরা ওই গ্রুপগুলোর সাথে এনগেজড হওয়া শুরু করে এবং তাকে দিয়ে তখন অন্যরা অনেকগুলো কাজ করাতে পারে, যেটা সে তখন বড় ভাই খোঁজে, বড় ভাই যারা কিনা ইন্টেলেকচুয়াল ওর সাথে ম্যাচিওর, কিন্তু থিঙ্কিং এর কনসেপ্টগুলো ওর সাথে ম্যাচ করে, যেমন সেক্সুয়াল বিষয় বা এইগুলো বিষয় নিয়ে। তো এরাও কিন্তু ওই গ্রুপে ভিড়ে যায় এবং ভিক্টিমাইজড হয়। এই তিনটা পার্সপেক্টিভে আছে আসলে।
আমি কৃষ্ণপদ রায় আপনার কাছে জানতে চাই, কিন্তু মানে ধরুন আমি জানি যে ডাক্তার কামরুজ্জামান মজুমদার যে কথাটা বললেন চিকিৎসা মনোবিজ্ঞানের ভাষায়, মানে সেটাই মানে সেভাবে বলাই ঠিক যে কেউ তো আর অপরাধী নয়, এই কিশোররাও অপরাধী নয়, কিন্তু এই কিশোররা যখন আরেকজন কিশোরকে ধরে আগে ছবি পোস্ট করছে ফেসবুকে, তারপরে একই রঙের কাপড় পরে মানে রে রে করতে করতে গিয়ে আরেকটা বন্ধু বয়সী ছেলেকে এনে আসলে মাথায় বাড়ি দিচ্ছে, পেট ফুটো করছে, মানে সে কি নৃশংসভাবে আসলে এই আদনানের কথাটাই যদি ধরি তাকে মারা হলো, তো এই খুনিদের তো আসলে পুলিশেরও একটা ভূমিকা থাকা উচিত এই খুনিদের প্রতিরোধ করতে। অবশ্যই পুলিশের ভূমিকা থাকা উচিত, কিন্তু খুন পর্যন্ত যদি আমরা না যাই, পুলিশের কাজটা কি? পুলিশের কাজ হচ্ছে অপরাধ প্রতিরোধ করা, এবং প্রতিরোধ যদি না করতে পারি তাহলে অপরাধ যদি ঘটে যায় উদ্ঘাটন করা। এখন অপরাধ যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাকে কিছু ইনফরমেশন কালেকশন করতে হবে, ট্রেন্ড বুঝতে হবে। তো এটা একটা নতুন ডাইমেনশন। সে এই আর আলটিমেটলি পুলিশের অপরাধ প্রিভেনশন কিংবা ডিটেকশনের এই ক্ষেত্রের মধ্যে এই শুধু কিন্তু পুলিশ কিন্তু প্লেয়ার নয়, অনেক প্লেয়ার আছে সোসাইটিতে। বাবা মা যেমন প্লেয়ার, শিক্ষক যেমন প্লেয়ার, সোশ্যাল লিডাররা প্লেয়ার, পলিটিশিয়ানরা প্লেয়ার, সব প্লেয়ারদেরই একটি ভূমিকা আছে। এবং ওইখানে যখন ব্যর্থ হয় তখন কিন্তু আলটিমেটলি পুলিশের উপর দোষটা চাপে, কিন্তু পুলিশের উপর দোষ দিয়ে আসলে সমাজটাকে ঠিক করা খুব মুশকিল। আলটিমেটলি ক্রাইম হচ্ছে গিয়া সমাজের ডিজিজ বা সামাজিক ব্যাধি। তবে অবশ্যই এর প্রধান চিকিৎসক পুলিশ, কিন্তু একমাত্র চিকিৎসক নয়, অন্যদের একটা সাপোর্টিভ ভূমিকায় আসতে হবে। এই যে একটি গ্যাং ফর্ম হয়েছে, এটা কিন্তু একটা নতুন ডাইমেনশন। আমরা কিন্তু কিশোরদের মধ্যে মারামারি কিংবা ডেলিংকুয়েন্সি যেটা আগে দেখেছি, মাদক ব্যবসার এক ধরনের সংশ্লিষ্টতা গরিব শিশুদের, কিংবা পলিটিক্যাল বিভিন্ন ভায়োলেন্স, আপনি বলছিলেন পলিটিক্যাল ভায়োলেন্সেও একটি ব্যবহার করা, কিংবা আগে দেখেছি আমরা এই যে ইয়াং যারা, তরুণ যারা বা কিশোর যারা, তাদের একটি পলিটিক্যাল একটি অ্যাফিলিয়েশনের মাধ্যমে সংঘবদ্ধ হওয়ার একটি প্রবণতা ছিল। এবং পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে মারামারি হয়েছে। তারা ঠিক কিশোর না, কৈশোর উত্তীর্ণ তরুণদের মধ্যে মারামারি হয়েছে, এবং এটা কলেজেই বেশি হয়েছে। কিন্তু এখন কিশোরদের মধ্যে এই প্রবণতাটা আসছে। এই সময়ে এই আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু দ্রুত চেঞ্জ হচ্ছে। এই আইটির যুগে যখন আপনি কমিউনিকেশন করে ফেলছেন সারা বিশ্বের সাথে, এবং নানা ধরনের ডিভাইস ইউজ করছেন, নানা ধরনের কমিউনিকেশন করছেন, তো এই কারণে কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এখন এই যে এই গ্রুপিংটা হলো, এক পর্যায়ে নানা ধরনের লেখালেখি হলো, এবং একটি খুনের মতো একটি ঘটনা ঘটে গেল, যে পুলিশের ভূমিকা কি ছিল। দেখুন, একটি পুলিশের এই আমি যদি পার্টিকুলার আদনান কবিরের কথা বলি, এখানে যে 3 জন আসামি ধরা পড়েছে, এই 3 জন আসামির মধ্যে একজন কিন্তু 3rd টাইম ধরা পড়েছে, এবং এই যে স্টুডেন্ট, রাজুক কলেজের স্টুডেন্ট, সে 3rd টাইম ধরা পড়েছে। কিশোরদের অ্যারেস্ট করে তাদেরকে যখন আমরা প্রডিউস করি, তখন কিন্তু আমাদের মধ্যে একটি প্রচন্ড চাপ কিংবা একটি অবিশ্বাস থাকে কিন্তু যে এই কিশোররা কি আসলেই অপরাধে জড়াতে পারে। তখন কিন্তু আমাকে একটু কি বলবো, আমার কাজের সফলতা কিন্তু মানুষের আস্থা এবং বিশ্বাসের উপর নির্ভর করছে। আপনি তাকে আবার পূর্ণভাবে অপরাধী হিসেবেও দেখতে পাচ্ছি না। আবার শিশু আইনের আওতায় চলে আসছে 18 বছরের নিচে, সেক্ষেত্রে আমাকে নানা ধরনের প্রোটেকশন দিতে হচ্ছে। প্রবেশন অফিসার নিয়োগ করা থেকে শুরু করে তার অভিভাবক, কিংবা অভিভাবক যদি না থাকে তাইলে অন্য কোনো পিতামাতা না থাকলে অন্য কোনো অভিভাবকের সামনে নিয়ে আসা, আদালতে আলাদাভাবে উপস্থাপন করা। এবং এটা কিন্তু ঠিকই আছে, এটা আমি বিরোধিতা করছি না। আমি কিন্তু কিশোরদের যদি শুরু থেকেই অপরাধী করে ফেলি তাহলে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে একটি সংশোধনের, সে অপরাধ করলে একটি সংশোধনের প্রক্রিয়ার মধ্যে থেকেই আমাকে এগোতে হয়। কিন্তু পুলিশ একবারে বসে ছিল না। হ্যাঁ, আমি পুলিশ কি করেছে, আমি একটু একটা বিরতিতে যাব। বিরতির পর অধ্যাপক ডক্টর জিয়া রহমান কেউ নিয়ে নিতে চাই আমাদের আলোচনায়। আর পুলিশ আসলে কি করতে পারে, কি করছিল আগে, মানে পুলিশ কি আসলে আদনানের মৃত্যুর পরেই প্রথম কিশোর গ্যাংয়ের কথা শুনো? নিশ্চয়ই তা না, সেটাই আপনি বলতে শুরু করছিলেন। আমি এই প্রসঙ্গগুলোতেও আসব। আর কোনটা মাস্তানি আর কোনটা গ্যাং কালচার, মানে মাস্তানি শব্দের সাথে তো আমরা দীর্ঘ সময় ধরে পরিচিত। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর জিয়া রহমান, আমরা কথা শুরু করেছিলাম আসলে যে মানে দায় নেবে কে? এই কিশোর অপরাধ বাড়ছে, কিশোর গ্যাং কালচার এখন স্পষ্ট হয়ে উঠছে। তো সেই জায়গা থেকে আমরা আলাপ করছিলাম যে পুলিশ দায় নেবে নাকি বাবা মার নিতে হবে। আপনি কি বলবেন? আসলে আমি একটু ডিফারেন্ট ওয়েতে কথাটা বলতে চাই। এই যে আপনার দায়ের কথাটা বলছেন, এই দায়টা আসলে সমাজের দায়। এটি আসলে পুলিশ আলাদাভাবে বা বাবা মায়ের আলাদাভাবে নেওয়ার
কারণটা একটু কম এই কারণে যে আসলে এখানে একটা স্ট্রাকচারাল কাঠামোগত চলক বা ভেরিয়েবল আছে, যে কারণে এই জিনিসটি আপনি দেখতে পাচ্ছেন। মানে আমাদের সোসাইটির একটা দ্রুত ট্রান্সফরমেশন ঘটছে। এই ট্রান্সফরমেশনটার একটা ট্রানজিশনাল ফেসের মধ্যে আছি এখন। মডার্নিটির বা আপনি যদি বলেন যে আধুনিকায়নের কিছু বাই প্রোডাক্ট আছে। এখন আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এর পুরোটাই কিন্তু আসলে তারই একটা অফশুট বা বাই প্রোডাক্ট। এবং যে কথাটা আপনি বলছেন পরিবার, ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি এখন পরিবারকে খুব বেশি দায় করতে পারবেন না। আপনার এখানে একটা শ্রেণী তৈরি হয়েছে, যেই শ্রেণীর হয়তো টাকা এসছে হাতে অনেক, কিন্তু হয়তো তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, শিক্ষা দীক্ষা নাই। এখন এমন বাবা মা পাবেন আপনি যারা হয়তো ছেলে মেয়েরা রাত জেগে এমন কাজ করছে, তারা হয়তো মনে করছে যে তার ছেলে মেয়ে হয়তো ভালো পড়াশোনা করছে বা সে হয়তো যা চাচ্ছে তাই কিনে দিচ্ছে, কারণ তার এক ধরনের ডিপ্রাইভেশন ছিল, সে এইভাবে বড় হতে পারেনি। আবার একইভাবে মানে এই জিনিসটি কিন্তু আমেরিকান সোসাইটিতে 1920s-এ একেবারে কমন একটা ফেনোমেনন ছিল। স্ট্রিট কর্নার বয়েজ নামে বিখ্যাত বই বের হয়েছে। সেই সময় জুভেনাইল ডিলিনকুয়েন্সি বা কিশোর অপরাধ একটা মস্ত বড় সমস্যা, গ্যাং কালচার থেকে আমেরিকান সঙ্গীতেরও একটা ধারা তৈরি হয়েছে। তো কাজেই আমি বলছি যে আমাদের এই সোসাইটির যে মডার্নিটির তার যে ফেসটা, এই ফেসের কারণে প্রতিটি ইনস্টিটিউশনের মধ্যে, সেটা ইয়াং জেনারেশনের মধ্যে, সেটা আপনি মিডিয়ার মধ্যে ভায়োলেন্স আপনি দেখবেন এলিমেন্ট আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, কিংবা আপনি স্কুল কলেজ, এখানে টাকা ফাইন্যান্স মানি একটা বড় একটা সমস্যা। এই যে শ্রেণীর ব্যাপারটি আছে, আপনি হাই ক্লাস কালচার, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের এক ধরনের সেলফ ডেভেলপ করছে তাদের মধ্যে, তারা অনায়াসে অনেক এক্সেস পাচ্ছে অনেক জিনিসের মধ্যে। ফলে ওই পুরাতন সাইকোলজিক্যাল যেই এখানে আপনি শ্রেণীর প্রসঙ্গটি যদি যেহেতু আনলেন, আপনাকে যদি জিজ্ঞেস করি যে ধরুন আগে আমাদের কি ধারণা ছিল যে জঙ্গিবাদে ব্যবহার করা হচ্ছে গরিব মাদ্রাসার শিশুদের, আমরা একসময় ভাবতাম যে এটা নিয়ে কথাও শুরু করেছিলাম আমরা, যে ছিনতাই, চুরি, মাদক ব্যবসা, রাজনৈতিক প্রয়োজনে শিশু কিশোরদের ব্যবহার কাদের হচ্ছে, যে এতিম, অনাথ, ক্ষুধা দারিদ্রে জর্জরিত বাচ্চা। কিন্তু এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে এই ধরনের অপরাধ প্রবণতায় আবার একরকমের শ্রেণী বৈষম্য দূর হয়ে যাওয়ার বিষয় দেখা যাচ্ছে। মানে ইংলিশ মিডিয়ামের ছেলের সাথে বন্ধুত্ব গড়ে উঠছে কাঠমিস্ত্রির ছেলের, মানে একেবারে ক্লোজেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে? একটা ভ্যাকুয়াম, মানে আপনি যে কথাটা আমি বলতে শুরু করেছিলাম আর কি, আসলে এখন এই যে আপনি ইয়াং জেনারেশন, একটা সময় আমেরিকান কনটেক্সটে কিন্তু একই অবস্থাটা ছিল, একটা ওয়েভ। এই ওয়েভটা আপনি যখন আমাদের বাংলাদেশে একসময় যে 80s-এ জঙ্গিবাদের কথা, 90s-এ যে কথা বলছে, সে সময় ডেফিনেটলি এটা পভার্টির একটা কারণ ছিল, দারিদ্র্যের একটা কারণ ছিল সেটার সাথে। এখন সময়টা চেঞ্জ হয়েছে। এখন এই যে টেকনোলজির ইম্প্যাক্ট, যার হাতে টাকা আছে প্রচুর, ড্রাগ, এখন সার্টেনলি আপনি যেই বিষয়টাকে হাইলাইট করছেন সেই জিনিসটার মধ্যে যে রিসোর্সগুলো এমপ্লয় করা হচ্ছে, সেই রিসোর্সগুলো অধিকাংশই হচ্ছে অ্যাফ্লুয়েন্ট ঘর থেকে আসা। এটা একটা সাইকোলজিক্যাল যে ফ্রাস্ট্রেশন, ডিসঅ্যাপয়েন্টেড তৈরি হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হচ্ছে, সেখান থেকেও কিন্তু এগুলো উদ্বুদ্ধ হচ্ছে। এখন ফ্যামিলি ব্রোকেন, এটিরও একটা এফেক্ট। আপনি এটা হয়তো আগে সহজে দেখতেন যেই দারিদ্র পীড়িত যেই পরিবারগুলো, সেখানে হয়তো পরিবারের এইরকম দেখভাল করার ছিল না, সেই সামাজিকীকরণের কারণে ওই ছেলেটির মেয়েটির মধ্যে এখন একেবারে এই ঢেউটা একেবারে উপরের দিকে এসে লেগেছে। বাবা মা সমানে হয়তো বাইরে এঙ্গেজ হয়ে গেছে। এটার কারণে যেই দেখাশোনার, যে লুক আফটার করার যেই পরিবারের যে একটা রোল, একটা বিরাট রোল ছিল একটা অ্যাফ্লুয়েন্ট ক্লাসের মধ্যে বা মিডল ক্লাস কালচারের মধ্যে, আরবান মিডল ক্লাস কালচারের মধ্যে, সেই শূন্যতাটা তৈরি হওয়ার কারণে, এবং ওই যে আমরা যেটা বললাম কিছুটা টাকা, কিছুটা রিলেশনশিপ শিথিল হয়ে যাওয়া। আপনি বলতে শুরু করেছিলেন যে আপনারা কবে থেকে এই মানে ঢাকার রাজধানীর বা বাংলাদেশের কিশোর গ্যাং কালচারের বিষয়টি সম্পর্কে জানতে শুরু করলেন, এবং আপনাদের কাছে আসলে বিভিন্ন কেস স্টাডি থেকে কি মনে হয় যে কি কারণে এই মানে এই কালচারটি বেড়ে মানে উঠতে পারলো? হ্যাঁ, এই কারণ যদি বলতে হয়, আমি অবশ্যই প্রফেসর জিয়ার সাথে একমত পোষণ করি যে সোসাইটিতে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। এবং উনি যেটা বলছিলেন যে এই বাবা মা হয়তো বাংলা মিডিয়ামই ভালো করে পড়েননি, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, বাবা মার সাথে কমিউনিকেশন হচ্ছে না। স্কুলে কি তার লেভেলটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, স্কুলে কি পড়ছে, কি শুনছে, কি গল্প হচ্ছে, সেটা কিন্তু বাবা মার সাথে সে কমিউনিকেট করছে না, এবং বাবা মাও কিন্তু কমিউনিকেশন করতে পারছেন না, কারণ উনি ওনার ভাষা বুঝছেন না। এটা একটা গ্যাপ তো আছেই। আর যে জিনিসটা হইলো যে এই সমস্ত ঘটনা যখন গ্রুপ মারামারি হয়, কিংবা এই গ্রুপের মধ্যে কিন্তু ইন্টারেস্টিংলি কিছু কিছু মেয়ে সদস্য আছে,
তো আচ্ছা। এই মেয়ে আমার বান্ধবীকে আরেকটা ছেলে টিজ করেছে, তো আমার কাজ হচ্ছে গিয়ে এখানে একটা হিরোইজম, সো আমি তার সাথে হিরো হিসেবে আবির্ভূত হব এবং তাকে একটি শাস্তি দেব। এই ধরনের কিন্তু ঘটনা টুকটাক ঘটেছে, কিন্তু ঠিক এই ধরনের গ্যাং ফর্ম করে বা এই মানে কিংবা এই যে- ফেসবুকে এই যে আমার তাদের মধ্যে একটা গার্লফ্রেন্ড কানেকশন। উত্তপ্ত করেছে কাজে আমি মার দিতে যাব, এগুলো শুনলে যেমন আমি মাস্তানির কথা মনে পড়ছে। আমি এটাও আপনার কাছে জানতে চাই, মাস্তানি আর গ্যাং কালচারের পার্থক্য না, কি? গ্যাং কালচার আমরা এখন দেখতে পাচ্ছি যেভাবে হচ্ছে একটা আরবান সোসাইটির একটা প্রোডাক্ট। এটা একটি, আমরা যত আরবানাইজড হচ্ছি, যত বেশি কমিউনিকেটেড হচ্ছে থ্রু ইন্টারনেট, এই ফেসবুক গ্রুপ বলেন, বিভিন্ন গ্রুপ হচ্ছে, ভাইবারে গ্রুপ হচ্ছে, এবং একটা গ্রুপে গ্রুপে নানা ধরনের কমিউনিকেশন হচ্ছে, এবং এই গ্রুপ কমিউনিকেশনটা কিন্তু এই অবাধ বলবো, তাদের কোনো সীমা পরিসীমা নেই, তাদের সাবজেক্টের কোনো যাচাই বাছাই নেই, এবং একটি আপনি দেখবেন যে তারা স্বাধীনতা বাইরে চলে যাচ্ছে, কিংবা এমন বেশি হিংসাত্মক কথাবার্তা হচ্ছে, আপনি গ্রুপে দেখবেন যে আপনি খুবই নার্ভাস ফিল করবেন যে এই কথাবার্তা পড়লে। ইভেন আপনি দেখেন যে একটি পত্রিকায় যখন একটি নিউজ হয় বা একটি স্ট্যাটাস হয়, তার এগেনস্টে যেগুলো কমেন্ট হয়, আপনি কিন্তু পড়ার যোগ্য নয় এমন ভাষা ব্যবহার করা হচ্ছে। তো এই যে একটি ক্ষেত্র এই দেয়া হলো বা ক্ষেত্র সৃষ্টি হলো যে তাদের কমিউনিকেটেড হওয়া, এবং একটি নিষিদ্ধ জিনিসের প্রতি একটি আকর্ষণও থাকে, যেটা একটি ইয়ারদের মধ্যে একটি সাধারণ প্রবণতা, এবং সুপ্রিমেসি এবং হিরোইজম, এটা কিন্তু এই তরুণদের মধ্যে খুব বেশি কাজ করে। আদনান কবিরের যে ঘটনাটা, এটা কিন্তু প্রতিশোধ, যে আদনান কবির এবং আরেক ফ্রেন্ড, তারা তাদের এই যে যারা এই যে 7 স্টার 9 স্টার একটা গ্রুপ ছিল, একটা ডিস্কো গ্রুপ, এক গ্রুপের বান্ধবীকে অন্য গ্রুপের ছেলেরা টিজ করেছে, এটা প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা হয়েছে। এবং আবার আদনানেরটারও প্রতিশোধ হবে, সেটারও এবং ফেসবুক স্ট্যাটাসে একই ধরনের ঘটনা একটি ঘটেছিল এই ক্রিকেট খেলাকে নিয়ে এই তেজগাঁতে গত অক্টোবরে, এবং এই জানুয়ারিতেও একই, সেই ছেলেটা যদিও এরকম স্টুডেন্ট না, সে একটা লেদ মেশিনে কাজ করতো, সেও বয়স 16 বছর। এই কিশোরদের মধ্যে একটি অবশ্যই আমাদের মধ্যে একটি নতুন করে ভাবনার সৃষ্টি করেছে, এবং আমরা একটু এটা যে মারামারি, একটু মানে দেয়াল লেখা, এগুলোর বাইরে খুনে চলে যাচ্ছে এই কালচারটি, সেটিও কি পুলিশ বুঝতে পারছিল? না, খুনে চলে যাবে এটা সবসময় বোঝা খুব মুশকিল। আমি যদি সবকিছু বুঝেই ফেলতে পারতাম, কিন্তু আমি প্রিভেন্ট করে ফেলতে পারতাম, তাহলে তো আসলে, আর এটাই তো বেস্ট ওয়ে টু পুলিশ অপরাধ দমন। হ্যাঁ, তো সেটা তো আমি সবসময় করতে পারছি না, আমার কাছে যথেষ্ট ইনফরমেশন আসছে না। কিন্তু একটি ঘটনা যখন ঘটে, তখন সবার মতোই পুলিশের নড়ে চড়ে বসে একটি নতুন ঘটনা কিভাবে এটাকে এখন আমি সামাল দিব। একটা কাজ আছে, ঠিক আছে, এই মামলাগুলো যারা এদের সাথে জড়িত তাদেরকে আমি ধরে টরে দিয়ে দিলাম, 160 করলো, গুড নাইস, যে ভালো ডিটেকশন হয়ে গেল, কিন্তু এটা তো এখানে শেষ নয়, এটার আরো কারা কারা এতে জড়িয়ে পড়বে। এই জন্য আমি প্রথমেই বলছিলাম সব স্টেক হোল্ডারকে কিন্তু প্লে করতে হবে। শুধু যদি মনে করেন যে না পুলিশের দায়িত্ব, কিন্তু পুলিশ যদি এই দায়িত্ব যদি বলেনি এবং আমি যদি দায়িত্ব নিয়ে ব্যর্থ হই, সাফারার কিন্তু হবে না আপনি। মানে পরবর্তীতে আর অপরাধ সৃষ্টি হবে কিনা, এই অপরাধীরা যারা অপরাধী হয়ে গেছে তারা কি করে ঠিক হবেন, এগুলো নিশ্চয়ই ঠিক করতে হবে। অবশ্যই ঠিক করতে হবে, এদের কারেকশন কিভাবে হবে। জি, এই প্রসঙ্গে আমি আসবো। আমি ডাক্তার কামরুজ্জামান মজুমদার, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মানে একদিকে বাবা মার সঙ্গে একটা বিচ্ছিন্নতা, মানে সে যে সমাজের, সেই সমাজের সঙ্গে একটা বিচ্ছিন্নতা, কারণ বাবা মারও একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে, এবং ছেলেমেয়েরা যে স্কুলে যাচ্ছে, মানে খুব সুন্দর একটা উদাহরণ, মানে যে ছেলেমেয়েরা যে স্কুলে যাচ্ছে এসে হয়তো তার পড়ালেখার কথাটাও বাবা মার সাথে বলতে পারছে না। আবার এই ক্ষেত্রে আমি একটা শব্দ খুব মানে সহজে বোঝার জন্য করতে চাই। আমরা অনেক সময় বলি স্ট্যাটাস ইউ ক্যান অ্যাচিভ ওভারনাইট, কিন্তু স্ট্যান্ডার্ডটা কিন্তু ওভারনাইট অ্যাচিভ করা খুব মুশকিল। টাকা দিয়ে স্ট্যান্ডার্ড ইউ ক্যান নট বাই, কিন্তু স্ট্যাটাস ইউ ক্যান বাই। এই গ্যাপটা কিন্তু হয়ে যাচ্ছে, আমি স্ট্যাটাস পেয়ে যাচ্ছি কিন্তু স্ট্যান্ডার্ডটা পাচ্ছি না। স্ট্যাটাস পরিবর্তনের সাথে সাথে বাবা মার সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। আবার দেখুন অন্যদিকে ভীষণভাবে কমিউনিকেশনের পরিমাণও বেড়ে গেছে, মানে আমাদের কৈশোরে যেটা চিন্তাও করা যেত না, এখন তো আসলে ফেসবুকে, ভাইবারে, হোয়াটসঅ্যাপ এবং আরো তো নাম না জানা অনেক কমিউনিকেশন টুল আছে যেগুলো আমরা নামও জানি না, মানে প্রতিনিয়ত বদলাচ্ছে এবং এই বয়সী ছেলেমেয়েরা ব্যবহার করছে। তো এই যে দুই রকম কমিউনিকেশন, কম এবং বেশি কমিউনিকেশন, দুটোর এফেক্টের মধ্য দিয়ে তো আসলে আজকের কিশোর বেড়ে উঠছে। আমি এখানে কয়েকটা বিষয় খুবই কনসার্নড, আসলে আমি বর্তমান কালচারটা নিয়ে চিন্তা করি। কিশোর বয়সে আমরা স্পেশালি বলি যে আর্লি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, যখন 11 থেকে 14 এই সময়টায় একটা কমন টেন্ডেন্সি হচ্ছে পিয়ার গ্রুপের সাথে মেশা, আমার সমবয়স্ক গ্রুপের সাথে মেশা, এবং এটা ইউনিভার্সাল, সারা পৃথিবী যেটা আছে, বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে। সমস্যা যেটা হচ্ছে এই গ্রুপগুলোতে একটা মিক্স আপ হচ্ছে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে, যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম আমি। এই মিক্স আপটা খুবই রিস্কি, কারণ মিক্স আপ যখন হচ্ছে এই গ্রুপের মধ্যে ইয়াং কতগুলো ছেলে আছে যারা শারীরিকভাবে অ্যাডাল্ট
একটা ফর্ম আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু মানসিকভাবে ইন্টেলেকচুয়ালি তারা ওই লেভেলে পৌঁছায়নি। আবার যারা একটু বয়স বেশি তাদের কিন্তু মানসিকভাবে এদের চাইতে একটু সিনিয়র অবস্থায় আছে এবং তারা ডমিনেট করে এবং তারা এদেরকে কন্ট্রোল করে। এটা খুবই রিস্কি। যদি সমবয়সী একটা গ্রুপে এরকম একটা কালচারে লিপ্ত হয়, আনলেস তারা জুভেনাইল ডেলিনকোয়েন্ট হয়ে যায়, এরা গ্র্যাজুয়ালি ঠিক হয়ে আসে যে না আমি কি করছি, আমি ফান করছি, এটা ঠিক না, গ্র্যাজুয়ালি বুঝতে পারে। কিন্তু যখন এখানে বাইরের কারো ইনফ্লুয়েন্স থাকে অন্য বয়সের লোকের, এটা সলভ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর আপনি ফ্যামিলির কথা বলছিলেন, রাষ্ট্রের কথা বলছিলেন, দায়িত্বটা সবাই, যেটা জিয়া ভাই খুবই সুন্দর করে বলেছেন। একটা প্রশ্ন আসলে অভাব বোধের, যে দারিদ্র্য, মানে দারিদ্র্য কিন্তু এখনো আছে। আপনি দারিদ্র্য কিন্তু শুধু মানি দিয়ে হয় না, যে টাকা নাই দারিদ্র্য, অভাববোধটা কিন্তু আছে। একটা সময় ছিল পয়সার অভাব, এখন কিন্তু অভাবটা অন্যরকম। যেমন আমার এস্টিমের অভাব। আমার বাবা মাদেরকে থেকে খুব কমনলি আমরা একটা টার্ম ইউজ করি, ইমোশনাল অ্যাবিউজ। ফিজিক্যাল অ্যাবিউজের চাইতে ইমোশনাল অ্যাবিউজ আরো ভয়ঙ্কর। আপনি যখন ইমোশনাল অ্যাবিউজ করেন যে তুই খারাপ, তুই নষ্ট হয়ে গেছিস, বা এই ছেলের দিয়ে আর কিছু হবে না, এটা ওকে একটা ব্র্যান্ড করে দেয় যে না আমি তো খারাপই, সুতরাং আমি যদি চোর হয়ে চুরি করাটাই স্বাভাবিক, কোনো অসুবিধা নাই তো। আমি যদি ভালো মানুষ হই, আমরা বলি স্ক্রিপ্টের কথা, একটা বাচ্চাকে যখন বলা হয় না ও খুব ভালো, ব্রিলিয়ান্ট, ও কিন্তু চাইলেও এমন কিছু করতে না যেটা ব্রিলিয়ান্সের সাথে সংঘর্ষ তৈরি করে। সুতরাং এখনকার বাবা মারা যখন প্রায় বলে ফেলে আউট অফ ফ্রাস্ট্রেশন, তারা ডেফিনেটলি চায় না তাদের বাচ্চা এরকম হোক। আউট অফ ফ্রাস্ট্রেশন এই ছেলের দিয়ে আর ভবিষ্যৎ না, ওরা আর ছোট মেয়েটা কত ভালো, ছেলেটা এরকম হয়ে গেল, এবং উনি কিন্তু আসলে কন্ট্রিবিউট করছে ওকে ওই লাইনটা এস্টাবলিশ করতে। এই বিষয়গুলো আছে। তো বাচ্চাদের অভাববোধটা আমরা আসলে খেয়াল করি না। যেরকম বলছেন, আমি আবার একটু যদি উল্টো করেও বলি, যে ধরুন এইরকম বাবা মা ভাই বোনের মধ্যে তুলনা করছেন, বাবা মা দেখ পাশের বাড়ির ছেলেটা কত ভালো, তুই কেন এত ভালো না, তুই কেন ফার্স্ট হস না, এগুলো তো আসলে একটা দীর্ঘ সময় ধরে মানে আমাদের সমাজে এগুলো পার হয়েছে, মানে আমাদের অনেকের মানে কিন্তু আজকাল তো বরং আবার উল্টো অনেকে বলেন যে আজকালকার বাবা মারা দু একটা চড় থাপ্পড় দেন না, আজকালকার বাবা মারা রেজাল্ট খারাপ করে আসলে দুদিন মানে একটু শাসন করেন না। এগুলোর মানে অতি আহ্লাদের ফলও নাকি পাওয়া যাচ্ছে, এরকম কথাও শুনি। মানে আমরা যেটা ফিল করি যে জিয়া ভাই খুব সুন্দর করে বলেছেন, এবং কৃষ্ণদাও বলছেন যে কালচারটা চেঞ্জ হয়ে গেছে। প্যারেন্টসরা কিন্তু নতুন কালচারের সাথে অ্যাডাপ্ট করার জন্য ক্যাপাবল না বা ক্যাপাসিটেড না। আমরা যদি বলি, ওনারা যেটা করেন যে আমাকে বাবা যেভাবে মানুষ করছে আমি সেভাবে মানুষ করবো, কিন্তু আমি খেয়াল করি না দিন বদলে গেছে। আমার বাবা মা যখন আমাকে মারতো, একটা থাপ্পড় দিত, আমি কিন্তু একটু কাঁদতাম, তারপর আমার বন্ধুর সাথে চল খেলতে, আমি খেলতে যেতাম, ভুলেও যেতাম। এখন কি হয়, আমাকে যখন কেউ বকা দেয়, আমার বয়স ধরেন 7, 8, 9, আমার একটা ঘর আছে যেখানে বসে বসে কাঁদতে পারি এবং মন খারাপ করে ভাবি আমার বাবা আমাকে ভালোবাসে না, এবং তখন অন্য ভাই বোনেরা আমাকে সেটা ওই একই মেথড কিন্তু আপনাকে কাজ করবে না। এখন মেথডটা আপনাকে চেঞ্জ করতে হবে। নিশ্চয়ই। আমি আপনি ডক্টর জিয়া রহমান, আপনার কাছে আসবো একটা বিরতি নিয়ে, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর জিয়া রহমান, শুধু তো গ্যাং কালচারই নয়, কিশোর অপরাধের যে পরিসংখ্যান, সেটা দেখলেও দেখা যাচ্ছে যে কিশোর অপরাধের পরিমাণ বাড়ছে, তার মানে খুন, ধর্ষণ, মানে বড় অপরাধের সংখ্যাও বাড়ছে। সেগুলো কি আসলে একই রকম মানসিক বা সামাজিক অবস্থার কারণেই এই ঘটনাটি ঘটছে, না একটা নতুন অপরাধী চক্র তার মানে তৈরি হচ্ছে? অবশ্যই। আমি এটা বারবারই আপনাকে বলেছি যে আপনাকে পুরো সোসাইটির ভেতর যে একটা ব্লো আপ হয়েছে, এই ব্লো আপের প্রতিফলনই আমরা বিভিন্ন জায়গায় দেখছি। এখন আমরা বহু পুরনো তাত্ত্বিক কাঠামো দেখেছি যে আপনার একটা কিশোরকে বা একটা শিশুকে মানুষ করার জন্যে তাকে তার ইনভলভমেন্ট লাগে সোসাইটির মধ্যে বা পরিবারের মধ্যে, তার এঙ্গেজমেন্ট লাগে। এগুলো মানে হচ্ছে ভালো কাজের প্রতি আপনি তাকে এঙ্গেজ করা, তাকে মোটিভেশন দেওয়া। এখন এই জিনিসগুলো আলগা হয়ে যাচ্ছে। কে দিচ্ছে? আপনার পরিবার থেকে দেওয়া হচ্ছে না। এখন পরিবার থেকে দেওয়া হচ্ছে না, না দেওয়া হলে পরে তাকে আরেকটা জায়গায়, মানে আমি আধুনিকায়নের কথা বলছি, একটা স্কুল তাকে সেভাবে হয়তো লুক আফটার করবে, বাবা মা দিচ্ছে না, ঠিক আছে, স্কুলের কাউন্সিলিং হবে, কিন্তু এই জিনিসগুলো তো এখনো শুরু হয়নি। ফলে এই যে কিউমুলেটিভ এফেক্টগুলো হচ্ছে, একজন মানুষ এটা কোনো কারণে শিথিলতা হচ্ছে তার পরিবারে যে সেখানে স্কুল তাকে কোনোভাবে বাবা মাকে জানাবে, বাইরে যান আপনি দেখবেন যে 2 দিন 3 দিন কোনো ছেলে মেয়ে যদি কোনো কারণে স্কুলে না আসে, কোনো কারণ তার বিহেভিয়ারে কোনো পরিবর্তন দেখা যায়, সাথে সাথে কিন্তু স্কুল থেকে জানানো হয় পরিবর্তন। এই মেকানিজমটা তো একটা সময় বের হয়েছে। এখন আমাদের সেই ট্রেডিশনাল যে মেকানিজম, ট্রেডিশনাল যেই ইনস্টিটিউশন অর্গানাইজেশনগুলো হচ্ছে, এগুলো বর্তমানে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারছে না। খাপ খাওয়াতে না পারার কারণেই কিন্তু এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। পরিবার খাপ খাওয়াতে পারছে না। আপনি আগে এই যে কথাটি আমরা বলি, কথার কথা বলি, এই আমেরিকান
প্রচুর তত্ত্ব আছে, এই তত্ত্বের সাথে কিন্তু আমরা যে স্বাভাবিকভাবে যে কথাগুলো বলি সেগুলো মিলে যায়। এই যে আমরা পাড়ায় মহল্লায়, এই যে আগে আমাদের 4টার সময় যেটা বলেছে, 4টার সময় খেলতে যেতাম, মাগরিবের আজানের আগে বাসায় চলে আসতাম, পড়তে বসতাম, 10টার মধ্যে হয়তো একটা টিভি সিরিয়াল দেখে, চাচাও আপনাকে ধমকে বাড়ি পাঠাতে এবং এটা পারতেন। এই যে একটা, আমি বলছি যে এই অনুশাসনের মধ্যে কিন্তু সবাই মানুষ হয়েছে। এবং সেখানে আপনি যেটা হয়েছে, এই ভ্যাকুয়ামটার কেন বলছি, আপনি স্কুলে যেতেন, বেত্রাঘাত দেওয়া হতো শিক্ষক, এটাই ছিল অনুশাসন। কিন্তু এখন এই পরিবর্তনের ফলে বেত্রাঘাত দিতে গেলে আপনি সেই টিচার হতে মনে করবে আমার হিউম্যান রাইটস ডেভেলপ করেছে, আমি এই বাচ্চাকে এভাবে মারতে পারি না, পিতা মাতা। সো এই যে কি কার এখন রোলটা কি করতে হবে, এই 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 শূন্যতাটা তৈরি হয়েছে। এর ফলে মানে এই যে অসুবিধাগুলো, অ্যানোমালিসগুলো তৈরি হচ্ছে, এটাকে অ্যাড্রেস করা যাচ্ছে না। আপনি যে পরিমাণ, কোন জায়গা থেকে শুরু করা যায়? আমি আরেকটি বলছি, ধরুন কিশোর অপরাধ সেন্টার যেগুলো আছে, এগুলো কি আপনার মনে হয় যে পরিমাণ আমাদের এই ব্যাপকতা বেড়েছে, যে অ্যাক্টিভিটিসগুলো কিশোরদের মধ্যে বেড়েছে, ইয়ুথদের মধ্যে বেড়েছে, আপনার যার মধ্যে প্রচুর এই অপরাধের নিয়ামক শক্তি আছে, এই মোবাইল ফোন থেকে শুরু করে আপনার এই ফেসবুক থেকে শুরু করে, এগুলো তো হঠাৎ করে আপনি এটাকে রেগুলেশনের মধ্যে আনতে পারবেন না। কিন্তু আপনি যে আশেপাশে আপনার যেটাকে আমরা বলি লেভেল করা, একটা ছোট বাচ্চা বা একটা কিশোর যখন একটা অপরাধ করে, সাথে সাথে সে লেভেলিং হয়ে যায়, তাকে কিশোর অপরাধে নেওয়া হয়, সে আবার ফিরে আসে তাকে রিহ্যাবিলিট করার জন্য। কিন্তু এই রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে যে সাইকোলজিক্যাল ট্রেনিং, তাকে যে বুস্ট আপ করা, এই প্রসেসগুলো কোনোটাই নেই। হয়তো ইনিশিয়াল প্রাইমারি লেভেলিং যেটাকে আমরা বলি, ছোট একটা ঢিল ছুঁড়েছে, আগে আমরা বড়ই গাছে বড়ই পারতাম কোনো জায়গার থেকে, একজন মানুষ কিন্তু তাকে ধরার জন্য দৌড়ে আসতো, বা তাকে বলতো যে এই ছেলে খুবই দুষ্টু ছেলে। এই যে ইনিশিয়ালি কথাটা বলা হয়েছে, তারপরে আরো ভয়ঙ্কর রকম একটা অপরাধ করলে তাকে কারেকশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। কারেকশন সেন্টারে নিয়ে যে তাকে কিন্তু ওখানে ট্রেনিং দিয়ে সে ফিরে আসে, যখন তার পিয়ার গ্রুপ যারা থাকে তারাও কিন্তু সেটা, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে তাকে কারেকশন সেন্টারে নেওয়াও হয় না। কারণ হচ্ছে যে সেখানে হয়তো দেখা যাবে যে এমন প্রভাব প্রতিপত্তি আলা মানুষ, বাবা মা। এই প্রসঙ্গটিতে কথা বলা যে 1 নাম্বার যে আদনান কবিরের মৃত্যুর পরেই আপনারা যে 3 কিশোরকে গ্রেফতার করেছেন এখন পর্যন্ত, এর মধ্যে একজন আছেন যে থার্ড টাইম গ্রেফতার হয়েছে, সেই প্রসঙ্গটি বলছিলেন। এবং আপনি সেই প্রসঙ্গে বলতে শুরু করেছিলেন, আমি বলেছিলাম যে এই পর্বে আলোচনা করব যে কেন আপনারা মনে করেন যে মানে সংশোধন প্রক্রিয়া, যারা অপরাধী হয়ে গেছে তাদের বিচার প্রক্রিয়া, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা করে ভাববার আছে কিশোরদের ক্ষেত্রে। অবশ্যই আপনি জানেন একটি শিশু আইন আছে যেখানে কিশোর অপরাধীদের আলাদাভাবে ট্রিট করতে হয়, এবং পুলিশ অন্য অপরাধীদের যেভাবে ডিল করে তাকে একটু ডিফারেন্ট ওয়েতে ডিল করতে হয়, তার গার্জিয়ানের কাছে রাখতে হয় কিংবা প্রবেশন অফিসারের জিম্মায় রাখতে হয়, এবং আদালতেও তাদের একটি ডিফারেন্ট আদালতে তাদের বিচার হয়। এবং আমরা যখন তাদেরকে হাজতে রাখি তখন অন্য অ্যাডাল্ট সাসপেক্ট কিংবা একিউজদের সাথে রাখা যাবে না, এই ধরনের নিয়মকরণ আছে, সো দ্যাট তাদের জীবনটা স্পয়েল না হয়ে যায়, সে আরও বড় অপরাধী না হয়, সেই প্রক্রিয়াটা আছে। আর আমি আরেকটি বিষয় এখানে যোগ করতে চাই, সিন্স আই এম নট এ পুলিশ অফিসার অনলি, আমি এই একজন সিটিজেনও। আগে কিন্তু এই পরিবারের যে গ্যাপটি ছিল, সেই গ্যাপটি কিন্তু এতে কাভার হয়ে যেত স্কুলে, কারণ অনেক অশিক্ষিত বাবা মার ছেলেও অনেক শিক্ষিত হয়েছে, বিকজ সে পরিবেশটা পেয়েছে স্কুলের কাছ থেকে, শাসনটা পেয়েছে টিচারের কাছ থেকে, আদর্শটা পেয়েছে টিচারের কাছ থেকে। ঢাকার অনেক নামি স্কুলে, আমার তো এক বন্ধু আমাকে বলল তার একটি নামি স্কুলে তার বাচ্চারা পড়ে, সে বললো যে সাংবাদিক বন্ধুর যদি থাকে তোমার একটি রিপোর্ট করানো যায় কিনা, যে আমি তো তাই টিউশনি কোচিং করাতে আমি তো শেষ হয়ে গেলাম। এবং ওই স্কুলের টিচারদের একটি ছাত্র যখন দেখে যে ওই স্কুলের টিচারদের কাছে কোচিং না করলে সে ভালো মার্কস পাচ্ছে না, ভালো উত্তর দেয়া সত্ত্বেও মার্কস ভালো পাচ্ছে না, তখন তার মধ্যে কি একটি এই ভালো মানুষই জিনিসটা বেশি করবে। আপনি কথাটা তোলাই মানে এটা একটা অন্ধ চক্রের মতো, তাতে আসলে ডক্টর জিয়া রহমান কি বলছিলেন সেটাও হয়তো পরিষ্কার হয়ে ওঠে। আবার যখন দেখে যে বাবা মা সেই টিউশন করানোর জন্য মানে সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে বাবা মাও যে কোনো উপায়ে টাকা এনে আসলে একটি কম্পালশনে পড়ে যান যে আমি পার্টিকুলার ওই টিচারের কাছে, ওই স্কুলের ওই টিচারের কাছে যদি না পড়াতে পারি তাহলে আমার ছেলে ভালো মার্কস পাবে না। বাচ্চা তো বুঝছে যে আমি এখানে পড়ি নেই, এই মাসে আমি ভালো মার্কস পাইনি, আগামী মাসে ওনার কাছে পড়লে ভালো মার্কস পাবো। এই যে একটি অনৈতিক শিক্ষা তার মধ্যে দানা বাঁধছে। ওই ছেলে যদি অপরাধী হয় এর দায়িত্ব কে নেবে তাইলে?
সবাইকে তো নিতে হবে। বাবা মা যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষকদের ব্যর্থ হওয়া যাবে না। আগে যে এই কিছু চর্তাপর কিংবা বেতের বাড়ি মারা সব ছাত্র সম্পর্কে শিক্ষকদের একটি আইডিয়া ছিল, ধারণা ছিল। এখন কি টিচাররা জানেন তার ছাত্ররা কি করছে না করছে? বুঝতে পারেন ছিল এখনকার না, সেটা বলছি না, কিন্তু হচ্ছে যে এই ছন্দপতনটা মানে ঘটেছে। নজর রাখাটা, মানে সকলের দায়িত্ব নেওয়াটা একটা কিন্তু শিশুর। আমি যে নজর রাখবো, কিন্তু আমার সেইরকম একটি অবস্থানে যদি আমি না পৌঁছাই তাহলে তো আমার নজরকে স্টুডেন্ট কেয়ার করবে না। আমাকে তো একটা আদর্শিক জায়গায় থাকতে হবে। বাবা মা বাদ দিলাম, শিক্ষকদের একটি আদর্শ পর্যায়ে আসতে হবে। তারপরে সোসাইটির অন্যরা তো খুব আপনি সহজেই আসলে শিশুদের আপনারা কাছে আসেন। যেই রোগের কথা বলছেন সমাজে, সে রোগ তো খুব মানে সহসা মিটে যাবে সে আশা করা যায় না, বা সেটা তো সেই তাহলে মানে এই ধরুন কিশোর গ্যাং কালচার বা কিশোর অপরাধ, সেটা দমনের প্রক্রিয়া শুরু করা কি অবশ্যই করে? এখন যেটা করতে হবে, আমরা যেটা আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসেবে যেটা বলতে পারি, আমাকে এখন প্রোঅ্যাক্টিভ কিছু কাজ করতে হবে। আমাকে গিয়ে স্কুলে মিটিং করতে হবে, এই ইয়াং ছেলেদের সাথে যত বেশি মিশতে পারি এবং তাদের স্টুডেন্টদের গার্জিয়ানদের ডেকে নিয়ে এসে যত বেশি কমিউনিকেশন করা যায়, তাদের গ্যাপটা যদি, তাদের যে অভাবটা আপনি বললেন সেই অভাবটা যদি দূর করা যায় এবং তাদেরকে যদি বোঝানো যায় আপাতত তুমি যেটাকে হিরোইজম মনে করছো এটা জীবনে তোমার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, সবচেয়ে একটি আফসোসের বিষয় দাঁড়াবে এক সময়। এটাই সব শেষ না, তুমি মানে টু মাচ ইয়াং, তোমার জীবনের লম্বা সময়টা পড়ে আছে। এইরকম একটি এডুকেশন, এইরকম একটি সচেতনতা পুলিশও উদ্যোগ নিতে পারে। কিন্তু অবশ্যই বাবা মাকে, আবারও বলছি, বাবা মাকে কি রোল এখানে প্লে করতে হবে, শিক্ষকদের কি রোল প্লে করতে হবে, তারপরে সোশ্যাল লিডাররা তো আছেন। আমি আপনার কাছে সংশোধন প্রসঙ্গে আবার একটু আসতে চাই, কারণ ধরুন জঙ্গিবাদ দমনের ক্ষেত্রেও আমরা এটা শুনছি যে কেউ যাতে ভুল পথে না যায় সেখান থেকেই যদি শুরু করা, এবং এই নিয়ে স্কুলে স্কুলে আলাপ হলো। আসলে মানে এই সকল অপরাধ আসলে পরস্পর সংশ্লিষ্ট কিনা সেটাও আমি একটু জানতে চাইবো। আর তার আগে আমি ডাক্তার কামরুজ্জামান মজুমদার আপনার কাছে জানতে চাই যে ধরুন আমার সন্তান, আমার মনে হচ্ছে যে কোনো একটি অপরাধের দিকে, আপনার কাছে কি মনে হয় যে এই মানে যে ছেলে গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে সেই কি আবার জঙ্গিবাদেও জড়াতে পারে? মানে অপরাধের সম্পর্কটা কি এতই নিবিড় কিনা, মানে সকল রকম অপরাধ? জি, সেটা একটা জানতে চাই। আর জানতে চাই, আমি মনে করছি যে আমার ছেলে কোনো না কোনো রকম অপরাধে জড়িয়ে যাচ্ছে, আমার ছেলে বা মেয়ে, আমি আসলে কি করতে পারি? বাংলাদেশে কি কাউন্সিলিং এর ব্যবস্থা আছে? বাংলাদেশে কি যথেষ্ট মানসিক ডাক্তার, মানে এই আপনি খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে যখন একটা ছেলে বা মেয়ে এরকম একটা ক্রাইসিসে ভোগে, এরকম একটা সমস্যার মধ্যে পড়ে যায়, বাবা মা অনেক সময় ধরতে পারেন, অনেক সময় পারেন না। আমরা ফিল করি যে ফ্যামিলিতে যদি একটা সাপোর্টের কালচার থাকে, সাপোর্ট সিস্টেম থাকে, অনেক ক্ষেত্রে বাচ্চারা এইসব ঝামেলায় জড়ায় না। ক্রাইসিসে আমরাও পড়েছি, আপনি প্রত্যেকেই পড়েছি, কিন্তু আমরা ওভারকাম করেছি কারণ আমাদের একটা সাপোর্টের জায়গা ছিল, স্ট্রেংথ ছিল। আর বাংলাদেশে যেটা হয়, মানে কিছু রিসোর্স আমাদের এখন বিল্ড আপ হয়েছে কিন্তু যথেষ্ট না। আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তো গভর্নমেন্টে কিন্তু আমরা অনেকদিন চেষ্টা করে গত 1 বছর ধরে প্রায় 31টা পোস্ট ক্রিয়েট হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার ব্যাপারে সরকারি হসপিটালগুলোতে, যেখানে এই ধরনের মানুষকে সেবা দিতে পারি আমরা, স্পেশালি জুভেনাইল ডেলিনকুয়েন্ট এদের জন্য বা কন্ডাক্ট ডিসঅর্ডারের জন্য সম্ভব। কিন্তু এই 1 বছর ধরে পোস্টগুলো সার্কুলার হয়নি, পোস্টগুলো বসে আছে, রেডি হয়ে বসে আছে। এবং আমরা যেটা বলি যে গভর্নমেন্টে কিন্তু টাকা ছাড় হয়, ওই পোস্টে টাকা ছাড়ও আছে, কিন্তু এগুলি সার্কুলার হয়নি। কারণ কে দায়িত্ব নিবে? সমস্যাটা ওখানে। আমাদের দেশে যেটা সবচেয়ে বড় সমস্যা, আমাদের দেশে যথেষ্ট প্রফেশনালস তৈরি আছেন, এই প্রফেশনালটা আমরা তৈরি করছি। গত 21 বছর ধরে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট মেন্টাল হেলথ প্রফেশনাল তৈরি করছে যারা ট্রেইনড টু সার্ভ দিস কাইন্ড অফ প্রবলেমস অর সলভ দিস কাইন্ড অফ প্রবলেম। এখন আরেকটা ডিপার্টমেন্ট খুলেছে রিসেন্টলি, কাউন্সিলিং এন্ড এডুকেশন সাইকোলজি, তারাও কিন্তু নিয়ে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং ঢাকার বাইরে আরো কয়েকটা ইউনিভার্সিটিতে কিছু অ্যাপ্লাইড কোর্স খোলা আছে, যেমন জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে, রাজশাহীতে খোলার চেষ্টা করছে। এগুলো আমরা সাধুবাদ জানাই, যদিও কোয়ালিটি কন্ট্রোল নিয়ে একটা ইস্যু আছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোর্সগুলো যথেষ্ট কোয়ালিফাইড, বাকিগুলো চেষ্টা করছে। এটা খুব শীঘ্রই তারাও এই লেভেলে চলে আসবে, কিন্তু এদেরকে ইউটিলাইজ করার দরকার। আমি যেটা ফিল করি, যেটা প্রথমে কৃষ্ণদা কিছু বলছিলেন, আমরা চট করে পুলিশের ঘাড়ে বা কাউকে দায় দিয়ে পারলে মানে বেঁচে গেলাম, এটা একটা কালচার আমাদের আছে। কিন্তু আমরা ভুলে যাই যে সিস্টেমটা কিন্তু, জিয়া ভাই খুব সুন্দর করে বলেছেন, সিস্টেমটা কিন্তু একজনের উপরে না, হোল কালচারটা তৈরি করতে হবে। আমি ইংল্যান্ডে দেখেছি, ওদের কিন্তু অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ নিয়ে সেন্টারই আছে, তারা শুধু অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, ক্যাম্পস বলে, চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট মেন্টাল হেলথ। তাদের কাজে পুলিশিং, ক্রিমিনোলজি সবই ওখানে ইনভলভ, খুবই দারুণভাবে অর্গানাইজড একটা কালচার আছে। আমরা যে পারবো না তা কিন্তু না, আমাদের রিসোর্স কম, কিন্তু ইম্পসিবল না। আমরা কিন্তু ভাবাই শুরু করিনি কখনো এটা নিয়ে। আমরা তখনই ভাবি যখন একটা সমস্যা হয়। গ্যাং কালচারের সমস্যা নিয়ে আমরা এখন কথা বলছি, গ্যাং তো অনেকদিন ধরে আছে, আমরা কখনো ভাবিনি। এখন কথা হচ্ছে নেক্সট আরেকটা ইস্যু আসবে, এটা ভুলে যাব আমরা।
আমাদের দরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়া, রাষ্ট্রের একটা পলিসি মেকিং একটা গ্রুপ থাকা দরকার, যে এরা ডিসাইড করবে বিভিন্ন গ্রুপের সাথে এনগেজড হয়ে কি করা দরকার এবং কিভাবে করা দরকার। আমরা 20 ইয়ার্সের প্ল্যান করি, আমরা প্ল্যান করি কিভাবে আমাদের রাষ্ট্রের জিডিপি বাড়বে, কিন্তু আমরা মেন্টাল হেলথ কিভাবে বাড়বে সেটা কি ভাবি? মেন্টাল হেলথ ভালো মানে হ্যাপিনেসের যে জায়গাটা, আমরা জিডিপি দিয়ে কি করি, হ্যাপি থাকি, কিন্তু আমাদের হ্যাপিনেস কিন্তু জিডিপির সাথে রিলেটেড না, হ্যাপিনেস তো ইন্টারনাল, টাকা দিয়ে হ্যাপিনেস বাই করা যায় না, আরো অনেক ঝামেলা নিয়ে আসছে। এক্স্যাক্টলি, কিন্তু আমরা ওইটা নিয়ে বদার্ড না, তো রাষ্ট্রে এটা নিয়ে কাজ করা দরকার খুবই। ডক্টর জিয়া রহমান, মানে অপরাধী যে সে তো যে কোনো রকম অপরাধেই জড়িয়ে পড়তে এই পারে। জায়গাটায় আমি কিন্তু একটু মানে ডিউ রেসপেক্ট বিরোধিতা করছি। এই যে আপনি যে কথাটা বলেছেন জিডিপি, আমি বলছি যে এটা একটা স্বাভাবিক নিয়ম আছে। আপনি উন্নয়নের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার আর্লি স্টেজে সব সোসাইটি এটা ফেস মানে করে। সেই অর্থেই বলছি যে উন্নয়ন তো আরো নানা রকম ঝামেলাও না, নিয়ে কিন্তু আসে। কথা হচ্ছে যে তার মানে এই নয় যে আপনার জিডিপি একেবারে একটা জিডিপির কারণে এটা হচ্ছে বা এটার দিকে লক্ষ্য রাখছি, এটা দিচ্ছি না, নট নেসেসারি। এটা একটা ন্যাচারাল, এই যে আমরা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, এই যে কথা বলছি, যতক্ষণ পর্যন্ত এই আর্টসটা তৈরি না হচ্ছে সোসাইটিতে ততক্ষণ পর্যন্ত কথাটি আসেনি। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা কথা বলছি বটে, কিন্তু কত পার্সেন্ট মানুষ বা ইয়াং জেনারেশনের মধ্যে একটা বিরাট জেনারেশন কিন্তু আছে, তারা এখন আপনার কোনো অপরাধে জড়িত না। নো, অপরাধ বলছি না আমি, তারা ফিলান্থ্রপিক কাজের সাথে জড়িত হচ্ছে। আপনি গণজাগরণ মঞ্চের যে ডেভেলপমেন্ট, আমি মনে করি এই পজিটিভ জিনিসটাকে হাইলাইট করা উচিত, কারণ কত পার্সেন্ট মানুষ এই ডেভিয়েন্ট বিহেভিয়ারের মধ্যে এঙ্গেজ হয়েছে। আমাদের ইয়াং জেনারেশন প্রচুর বাইরে যাচ্ছে, ভালো করছে, আপনার এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করা। আদারওয়াইজ আমাদের এই জেনারেশনের মধ্যে কিন্তু আবার একটা নেগেটিভ একটা লেভেলিং তৈরি হয়ে যাবে। তো সেই কারণে আমি বলছি যে এটা আলটিমেটলি আপনি যেটা বলছি যে আপনার একটা ছন্দপতন হয়েছে পুরো সোসাইটির মধ্যে থেকে, পরিবারের মধ্যে থেকে, আপনার স্কুলিং এর মধ্যে থেকে, এবং পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, যে সিস্টেমটাকে অ্যাড্রেস করতে পারছে না। এখন আপনাকে এটাকে কিওর করতে হলে এই তিনটি জায়গার থেকেই আপনাকে অ্যাড্রেস করতে হবে। প্রধান আমি মনে করি যেটা পুলিশও পারবে না, আমাদের রাষ্ট্র মানে সাথে সাথে করাটা, যে কথাটা আমরা বলছি যে আর্টসটা এত বেশি হচ্ছে, সেই জায়গায় আমি মনে করি মূল দায়িত্বটা নিতে পারে ভলান্টারি অর্গানাইজেশন যেগুলো আছে। এনজিওরা একসময় যেমন মাইক্রো ক্রেডিট এজেন্ডা নিয়ে কাজ করেছে, এই এজেন্ডা কিন্তু আমরা শেষ করি, আমাদের পেটের ক্ষুধা শেষ হয়ে গেছে। সারা পৃথিবীতে আপনি দেখবেন ইকোনমিক যে ইমানসিপেশন বা লিবার্টিটা যখন চলে আসে রিলেটিভলি আমাদের চলে, তখন এই কালচারাল প্রবলেমগুলো, এই কারণেই পৃথিবীতে সোশ্যাল মুভমেন্ট, কালচারাল মুভমেন্টগুলো তৈরি হয়েছে, মানে যেটাকে ইকোনমিক মুভমেন্ট, লেবার মুভমেন্ট, এগুলো বাদ পরে এখন এনভায়রনমেন্ট নিয়ে আমরা কথা বলছি, পিস মুভমেন্ট নিয়ে কথা বলছি। সো আলটিমেটলি এই ইস্যুগুলো অ্যাবসলিউটলি কালচারাল ইস্যু। তো আমি মনে করি যে এই জায়গায় স্পেশালি যারা এনজিও আছে, যারা ভলান্টিয়ার, আপনি আমেরিকান সোসাইটি, কানাডিয়ান সোসাইটিতে যে দেখেন কিভাবে ইয়াং জেনারেশনকে সামারের সময় তারা সেখানে এই নিশ্চয়ই, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার জায়গাটিও আমরা দেখি সেসব জায়গায়। কৃষ্ণপদ রায়, আমরা জঙ্গিবাদের উত্থানের পর বা সেই ধরুন এই গুলশান হামলার পর থেকে আমরা অনেকবার এই প্রসঙ্গটিও শুনেছি যে যারা ফিরে আসতে চায় ভুল পথ থেকে তাদের জন্য কি ব্যবস্থা। আমরা পুলিশের কর্তা ব্যক্তিদের মুখেও বারবার এই কথাটি শুনি। আপনিও আজকে বলছিলেন যে মানে সংশোধনের কি ব্যবস্থা, যারা ভুল পথে চলে গেছে, যারা একবার গিয়ে আবার বেরিয়ে এসেছে, তারা ভালো আছে কিনা, তারা ঠিক হয়ে বেরোলো কিনা, এগুলো দেখবার নজরদারি। মানে এটা কি একটা সমন্বিত ব্যবস্থাও তো নেওয়া যেতে পারে যে ধরুন যে কোনো অপরাধ থেকেই, গ্যাং কালচারই হোক, জঙ্গিবাদী হোক, সকল কিছু থেকে মুক্ত রাখবে, সংশোধন করবে, এরকম একটি সমন্বিত উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া যায় না? রাষ্ট্রের উদ্যোগ কি, রাষ্ট্র তো তার আইন কানুনের মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশন রাষ্ট্রের পক্ষে কাজ করছে, পুলিশও কাজ করছে। এবং জঙ্গিবাদে যারা জড়িয়ে পড়ছে কোন লেভেলে আছে, সে যদি একটা ইনসিডেন্ট ঘটিয়ে ফেলে, কোনো একটা কমিশন যদি হয়ে যায়, এক ধরনের মাত্রা আছে। আর এই নিষিদ্ধ যে কোনো সংগঠনের সদস্য হওয়া মানে একটি অপরাধ, সেই অপরাধের একটি লেভেল আছে। উনি যদি সারেন্ডার করেন তাহলে ওই অপরাধী কিন্তু অপরাধী হবেন এবং নিশ্চয়ই উনি খুব দ্রুত এখান থেকে হয়তো ছাড়া পেয়ে যাবেন। কিন্তু কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলেন, খুন খারাপি করে ফেলেন, তাইলে অবশ্যই তার একটি দীর্ঘ প্রক্রিয়া আছে বিচারের, এবং সেই বিচারে প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা আছে। তো আমি মনে করি, মানে আমি আসলে যে জায়গাটা যেতে চাচ্ছিলাম যে এগুলো গ্যাং, আবার ধরুন আমি যদি জঙ্গি একটা মানে কতগুলো কিশোর যদি জঙ্গিবাদে জড়িয়ে পড়ে, আমি যদি সেটাকেও একটা গ্যাং হিসেবে বিচার করি, তাহলে এই যে অপরাধ প্রবণতার জায়গায় একটা অপরাধ প্রবণতা আছে, কিন্তু এক পাল্লায় মাপা কি ঠিক হবে? কারণ ওইটা হচ্ছে এই যে গ্যাং যেগুলো হয়েছে বিভিন্ন, যেমন উত্তরের ঘটনা কিংবা তেজগাঁর যে ঘটনা, এরা কিন্তু আমি স্থায়ী গ্যাং নয়।
এটা তার পার্মানেন্ট গোল নয়। এটা ইয়ুথ সাবকালচারের মধ্যে পড়ে। ইয়ুথ সাবকালচার সারা পৃথিবীতে মানে ওরা আছে। ভালো হয়ে যাবে, ওদের যখন ওরা কৈশোর পেরিয়ে যাবে হয়ে তখন আর যেতে- ওদের মানুষ খুন করতে ইচ্ছা করবে না। না না, মানুষ খুন করার জন্য তারা কিন্তু বসে আছে, সেটা কিন্তু আমি বলছি না। কিন্তু খুন তো করছে। না, হয়ে গেছে। সে একটি তার প্রতিশোধ নিতে গিয়ে সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ক্রিকেট মাঠও দেখেন যে দুই দল মারামারি করছে, ক্রিকেট ব্যাট দিয়ে কারো মাথায় বাড়ি দিয়েছে, সেটা কিন্তু হয়তো মারার উদ্দেশ্য ছিল না, কিন্তু সেই ক্ষেত্রে মার্ডার হয়ে গেছে। তার হয়তো প্রতিশোধ নিয়েই, কিন্তু এদের তো একটি ধারণা সামান্যতম হলো আছে যে একটা মার্ডার কেস যদি হয়ে যায় তার বিরুদ্ধে, তার জীবনটা শেষ হয়ে যাবে। ঠিক মার্ডার করতে গিয়েই মার্ডার করেছে কিনা সে একটি আলোচনার বিষয়। কিন্তু জঙ্গিবাদে যারা জড়িয়ে পড়ছেন তাদের কিন্তু আলটিমেট গোল হচ্ছে কি আমি এই পথেই থাকবো এবং ওই পথে গিয়েই আমার একটি মুক্তি ঘটবে, কিংবা আমি একটি পরজাগতিক একটি প্রাপ্তি আমার ঘটবে, এই ধরনের একটি মানে আমি বিশ্বাসের। যদি আপনাদের কথা থেকে ঠিক বুঝি, মানে এই কিশোর অপরাধের সঙ্গে জড়িত হয়ে যারা পড়ছে তাদেরকে কি তার মানে একরকমের সহানুভূতি দিয়ে বিচার করতেই হবে সমাজে? একটু সহানুভূতি থাকতেই হবে। আইনের স্পিরিটও তাই, এবং তাদের আলাদা বিচার হচ্ছে। এটা হচ্ছে কি তাদের একটি চান্স দেয়া, কারণ জীবনটা শুরু এবং অ্যাডাল্টদের সাথে মিশালে হবে না, তার জীবন অনেক পরে আছে। এবং এদেরকে যদি আমি কারেক্টেড করে যদি সমাজে নিয়ে আসতে পারি, সে যেমন বেনিফিটেড হবে, আমার সমাজও বেনিফিটেড হবে। কারেকশনের ব্যবস্থা কতটুকু আছে এখন কারেকশনের আপাতত? ব্যবস্থাটা আপনি জানেন যে যে কারেকশন সেন্টারগুলো আছে সেগুলোতে ওইটা ঠিক পুলিশ এটা ডিল করছে না, আদালতে প্রডিউস করার পর আদালত পাঠিয়ে দিচ্ছেন, এটা অন্য একটি প্রশাসন সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইয়ে হচ্ছে। আমি জানি না ওখানে কি পদক্ষেপ এবং কতটুকু কারেক্টেড হওয়ার সুযোগ আছে। এখানেও মাঝে মাঝে আমরা নানা ধরনের একবার একটা বিদ্রোহের খবর পেলাম যে তারা নানা ধরনের অনাচার অত্যাচার করছে। আবার কিছু কিছু অপরাধী আছে, আবার সব ইয়াং ছেলে কিন্তু একই মাত্রায় মাপলেও খুব কঠিন। কারণ আমরা দেখেছি যে আপনি জানেন একটি কিশোর জঙ্গি ধরা পড়েছিল আজিমপুর থেকে, তার যে মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা খুবই মুশকিল। কিন্তু আবার বিগিনার যারা, তাদেরকে মানে বিভিন্ন স্তরে স্তরে এবং ভিন্ন ভিন্ন ব্যবস্থা নিতে হবে। এবং এটা হচ্ছে কি যারা অপরাধ করে ফেলে, কিন্তু আমি কিন্তু আবার ইয়েতে থাকতে চাই, প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিতে থাকতে চাই বেশি। সমাজ প্রোঅ্যাক্টিভ হবে, সোসাইটি প্রোঅ্যাক্টিভ হবে, পুলিশ প্রোঅ্যাক্টিভ হবে, গার্জিয়ান প্রোঅ্যাক্টিভ হবে, আগে সচেতন করা। এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরে আমার ধারণা কিছু বেশ কয়েকটা ইয়াং ছেলে কিন্তু এই কিশোর কিন্তু অ্যারেস্ট হয়েছে এই 3টা ঘটনায়, 3টা মার্ডারে, এবং তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তাদের মধ্যে একটি সচেতনতা এই ঘটনার মধ্য দিয়েও আসার কথা, যে এটার পরিণতি ভালো না, এটার আসলে এটার খুব প্রাপ্তিটা। একটা লাইন আমি যদি যুক্ত করি কৃষ্ণদা, আপনি যদি কিছু মনে না করেন, সেটি হচ্ছে যে ওই আপনি যে পার্থক্যটা জানতে চাচ্ছিলেন, এই স্টেট অফ মাইন্ডটাকে ইউজ করছে যারা জঙ্গিবাদের সাথে। এখানে পেছনে একটা অর্গানাইজ গ্রুপ আছে যারা কিনা একটা ইডিওলজি বেস, তাদের একটা অ্যাক্টিভিটিস আছে, সেটাকে তারা ইউজ করে এই ছেলে মেয়েগুলোকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। এটি কিন্তু ন্যাচারালি প্রডিউস হচ্ছে না, তার ওই একটা অবসেসড হয়ে আছে, তার কোনো ফ্রাস্ট্রেশন আছে, তার কোনো প্রোটেস্ট করার মতো চ্যানেল নাই, তার হয়তো সামনে হয়তো কোনো মানে গ্যাং কালচারের ছেলেপেলে নিজেও একটু নিজের উৎসাহেও গিয়ে যোগ হচ্ছে, আপনি বলছেন? আমি সেটা বলছি না, আমি বলছি যে গ্যাং কালচারের যেই ধরনের এক ধরনের মনস্তত্ত্ব দেখতে পাচ্ছি দুটো জায়গায় আছে, কিন্তু গ্যাং কালচারটা একটা পিয়ার গ্রুপ, মোর টুয়ার্ডস পিয়ার গ্রুপ, এবং এটা কালচারাল ইস্যু, যে তাদের ভালো লাগছে, তারা করছে, তার মধ্যে ফ্যান্টাসি আছে, এই ধরনের জগৎটা। কিন্তু জঙ্গিবাদের মধ্যে এখানে একটা অর্গানাইজ ক্রাইম, এখানে পেছনে একটা শক্তি আছে, সে টাকা ইনভেস্ট করছে, তার একটা উদ্দেশ্য আছে, গোল আছে, আমি এই জায়গায় নিয়ে যাবো, সেখানে একটা আদর্শ আছে। ওই স্টেট অফ মাইন্ডটাকে তারা ব্যবহার করছে, এই কিশোর ছেলে মেয়েগুলোর যে একটা ভালনারেবিলিটিটা, সেটাকে তারা ব্যবহার করছে। আমি শেষ করব, কিন্তু ডাক্তার কামরুজ্জামান মজুমদার আপনি বারবার এই সংশোধনের বিষয়টিতে একটা গুরুত্ব দিচ্ছিলেন, আপনি যদি শেষ মন্তব্য এই প্রসঙ্গে আমার কাছে লাগে যে বাংলাদেশের সংসদে যে ব্যবস্থা রয়েছে সেটা একদমই অপ্রতুল। এখানে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা ওর মেন্টাল হেলথ নিয়ে কাজ করার কেউ নাই। আমরা যদি দেখি যে ছেলেগুলো গ্যাং কালচার এই খুনের সাথে রিলেটেড ছিল, তাদের যে পোস্টগুলো বা তাদের কমেন্টগুলো শুনি, মানে আমরা খুব কমনলি, মানে আমি অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল দেখতে পাই যে ওখানে ছাপ দেখতে পাই আমাদের মেন্টাল হেলথ ডিসঅর্ডারের। কারণ আমরা যেটা বলি যে কন্ডাক্ট ডিসঅর্ডার, সেখানে একটা ইস্যু হয়, ওরা যখন কোনো ক্রাইম করে ওর মধ্যে কোনো অনুতাপ হয় না, ও ধরা পড়লে ফিল করে যে ধরা পড়ে গেলাম, আর নেক্সট টাইম একটু কেয়ারফুলি করতে হবে। ও বলে না আমি ভুল করেছি, যেটা কৃষ্ণদা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত মানে সংশোধন তখনই সম্ভব যদি আমি বুঝি আই হ্যাভ মেড এ মিস্টেক, আই হ্যাভ টু কারেক্ট দ্যাট, এটা হলে সংশোধন সম্ভব, আদারওয়াইজ তো সংশোধন সম্ভব না। তাদের দরকার থেরাপি, এদের অনেকেরই থেরাপি দরকার, সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার, আমাদের কোনো ব্যবস্থা নেই। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে জঙ্গিবাদ বলেন এগুলো মানে সবকিছুই কিন্তু জিয়া ভাই খুব ভালো করে বলছেন যে ওর ভেতরের গ্যাপগুলোর কারণে এগুলি ইউটিলাইজ করে ওকে করা সম্ভব। যদি আমরা একটা সুন্দর কালচার দিতে পারি, একটা সুন্দর সিস্টেম দিতে পারি যেখানে
ও ফিল করবে ভেতরে যে না আমি কমপ্লিট বা আমার এইটাতে না গেলে আমি হ্যাপি থাকতে পারি, ওটা কিন্তু পাচ্ছি না আমরা। ওটার জন্য রাষ্ট্রের কাজ করা দরকার, আমাদের সবারই কাজ করা সমাজেরও দরকার কাজ ওখানে। করবার দরকার। অসংখ্য ধন্যবাদ ডাক্তার কামরুজ্জামান মজুমদার, অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং কৃষ্ণপদ রায়। ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপনারা জানেন যে আমরা প্রতিদিন রাজকাহন শেষ করি কোনো এক জনপদের কোনো এক ব্যক্তি বা গোষ্ঠীর সাফল্যের গল্প দিয়ে। দারিদ্র্যের কারণে পড়াশোনা শেষ করতে না পারার দুঃখ ভুলতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের জিয়াউল হক গড়ে তুলেছেন পাঠাগার। এলাকার গরিব পরিবারের ছেলেমেয়েদের জন্য যা পরিণত হয়েছে আলোর অনন্য উৎসে।